নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে চাপে রয়েছে মোদী এবং শাহ, এবং সেটা আবার বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং এনডিএ সরকারের যারা শরিক দল তাদের মধ্যেই এবার কিন্তু চিরাগ পাসওয়ান একদম রীতিমতন একটা বিরুদ্ধাচরণ করলেন, এবং সেই বিরুদ্ধাচরণটা কিন্তু কোথাও গিয়ে মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল। তার কারণ এই মুহূর্তে ওয়াকিবহাল মহলের যেটা দাবি যে একটা ক্রস ভোটিং এর সম্ভাবনা রয়েছে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ক্ষেত্রে, এবং তাই জন্য অমিত শাহ কিন্তু 8ই সেপ্টেম্বর ঠিক উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের আগের দিন একটা সর্বদলীয় বৈঠক ডেকেছেন, এবং তার ঠিক আগেই চিরাগ পাসওয়ান, যার 5 জন সাংসদ রয়েছে একদম পার্টির পক্ষ থেকে লোকসভায়, তারা কিন্তু ভোট দেবেন, এবং সেই 5 জন সাংসদের পক্ষ থেকে একজন সাংসদ অলরেডি চিরাগ পাসওয়ানের পরবর্তীতেই যার নামটা উঠে আসে একদম রামবিলাস পাসওয়ানের যে পার্টি সেইখানকার, তিনি কিন্তু বলে দিয়েছেন যে তারা 100টার কাছাকাছি সিট চায়। কিন্তু সিট শেয়ারিং রেশিওটা অলরেডি যেটা ঠিক হয়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু দেখতে পেয়েছি আমরা খবর উঠে আসছে যে বিজেপি 101 খানা সিটে লড়বে, জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল 102 খানা সিটে লড়বে, এবং চিরাগ পাসওয়ানকে দেওয়া হয়েছে কিন্তু 20 খানা বিধানসভা আসন। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর উঠে আসছে যে জিতেন মাঝি তিনি এই মুহূর্তে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছেন, তার দলকে 10টা মাত্র আসন দেওয়া হয়েছে, সেটা দিলে হবে না। চিরাগ পাসওয়ানের পার্টির তরফ থেকে এই মুহূর্তে 100 খানা আসন চাওয়া হয়েছে। জেডিইউ তাদের জনপ্রিয়তা, তার থেকে চিরাগ পাসওয়ানের দলের জনপ্রিয়তা অনেক বেশি, তেমন দাবি করা হয়েছে। সমস্তটা নিয়েই কিন্তু আজকের এই বিস্তারিত প্রতিবেদন। দেখুন শেষ অবধি উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে কোথাও গিয়ে একটা ক্রস ভোটিং এর সম্ভাবনা আবারও তৈরি হলো। চিরাগ পাসওয়ান কি সেই প্রেক্ষাপটটা তৈরি করলেন, সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে চিরাগ পাসওয়ান কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা সম্পূর্ণভাবে বিধানসভা ভোটে অংশগ্রহণ করার প্রেক্ষাপট তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বিহারের হয়ে লড়বেন, সম্পূর্ণ বিহার, সেটাতে 243টা আসনেই তারা দরকার হলে প্রার্থী দেবেন, এবং সেইটাইকে এই মুহূর্তে চিরাগ পাসওয়ানের দল প্ল্যান করছে। তা না হলে হঠাৎ করে চিরাগ পাসওয়ানের জামাইবাবু, যিনি দলের নেতাও বটে এবং সাংসদ, তিনি হঠাৎ করে 100টা সিট দাবি করলেন কেন, এবং সেটা সংবাদ মাধ্যমের সামনে তিনি বললেন যে যে সমস্ত জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সভা করেছি, সেই সমস্ত জায়গায় আমরা অলরেডি যা রেসপন্স পেয়েছি মানুষের কাছ থেকে, সেখানে কিন্তু অবশ্যই এই মুহূর্তে নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী হিসেবে মানুষ চাইছে না, বরঞ্চ তাদের দলের নেতা চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে। এবং চিরাগ পাসওয়ান তিনি যে অবশ্যই ইতিমধ্যেই কম্পিটেন্ট সেটা তো বুঝিয়েই দিয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন তিনি বক্তব্য রেখেছিলেন, তখনই তিনি বলেছিলেন যে তিনি দরকার হলে 243টা আসনে লড়াই করবেন, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2020 সালের মতন একটা লড়াই হবে কিনা এই মুহূর্তে, সেটা কিন্তু একটা বড় সড়ো চিন্তার বিষয় ভারতীয় জনতা পার্টির কাছে। এবং বিহার ভোটটা যতটা চিন্তার বিষয়, তার থেকেও কিন্তু এই মুহূর্তে চিন্তার বিষয় উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। এবং যে দলেরই সাংসদ রয়েছে তারাই যদি এইভাবে একদম ব্ল্যাকমেল করতে থাকে এনডিএ শরিক দলের যে প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তাকে, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই এই মুহূর্তে চিন্তা করতেই হয় অমিত শাহকে। এবং সেইখান থেকেই খবর উঠে আসছে একদম যে আগামী 8 তারিখ 8ই সেপ্টেম্বর কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা দুজনেই সমস্ত শরিক দলকে ডাকা হয়েছে, এবং তারা কিন্তু বৈঠকে বসবেন। এবং অবশ্যই বলাই বাহুল্য যে 9ই সেপ্টেম্বর যেখানে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন, সেখানে তারা সেদিন বৈঠকে বসবেন। তার প্রেক্ষিতেই থাকবে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে কে কাকে কিভাবে ভোট দিতে হবে, এবং সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে যেহেতু ভোটটা হবে, প্রত্যেকটা পার্টির দলনেতাকে কিন্তু ডাকা হয়েছে। চিরাগ পাসওয়ানও ডাক পেয়েছেন, কিন্তু তার আগেই চিরাগ পাসওয়ানের দলের তরফ থেকে যেরকম ভাবে একটা বক্তব্য উঠে এলো যে 100টার কাছাকাছি আসন তাদের মিনিমাম দিতে হবে, তা না হলে তারা তাদের মতন লড়াই করবে, তাহলে কিন্তু সেটা এই মুহূর্তে ভাবনা বাড়িয়েছে। তার কারণ 243টার মধ্যে নীতিশ কুমার কিন্তু অবশ্যই ইতিমধ্যে 101টা আসন পেয়ে গিয়েছেন বা পেয়ে যাবেন, তেমন একটা সেটেলমেন্ট কিন্তু বিজেপির সঙ্গে হয়েছে। নীতিশ কুমারকে যে কোনোভাবেই চটানো যাবে না সেটা তো বিজেপি জানেই। তার কারণ নীতিশ কুমারের হাতে রয়েছে 12 জন সাংসদ, রাজ্যসভাতেও বেশ কিছু সাংসদ রয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু সরকার তৈরি হয়েছে। লোকসভায় 293টা যে সিট রয়েছে এনডিএ সরকারের, তার মধ্যে 12 জন সাংসদ এই মুহূর্তে যদি সরে যায়, তাহলে 281তে নাম্বারটা নেমে আসবে। তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে বিহার ভোটের আগেই বেকায়দায় পড়তে পারে মোদী সরকার, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। তাই জন্য নীতিশ কুমারকে চটাতে পারবে না এই মুহূর্তে কিন্তু ভারতীয় জনতা পার্টি। 2020 সালে যখন ভোট হয়েছিল তখন ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ভয়টা ছিল না যে সংসদের অভ্যন্তরে নীতিশ কুমার যদি চটে যায় তাহলে সংসদের অভ্যন্তরে তারা সরকার বেকায়দায় পড়ে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ তখন তাদের 303টা আসন
ছিল, এবং এই মুহূর্তে তারা কিন্তু 240-এ দাঁড়িয়ে আছে, তাদের আর হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ কিন্তু বেকায়দায় পড়েছেন। একদিকে যখন নীতিশ কুমারের চাপ, অন্যদিকে কিন্তু এই মুহূর্তে চিরাগ পাসওয়ান, তাদের দলের পক্ষ থেকেও একটা চাপ দেওয়া হলো। 20টা মাত্র বিধানসভা সিটে তারা কিন্তু সন্তুষ্ট নয়। তারা বলছেন যে তাদের পক্ষ থেকে অন্তত 100খানা আসন দিতে হবে তাদের পার্টিকে, এবং তাদের পার্টির মধ্যে থেকে নেতা চিরাগ পাসওয়ান এই মুহূর্তে পরবর্তী মুখ্যমন্ত্রীর দাবিদার পর্যন্ত। তার কারণ এই মুহূর্তে নীতিশ কুমারকে বিহারে বিভিন্ন জায়গায় মানুষ আর চাইছেন না, এবং নতুন একজন ফ্রেশ মুখ চাইছে, এবং এনডিএ কে যদি জিততে হয় তাহলে নতুন মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে চিরাগ পাসওয়ানকে যেন দাঁড় করানো হয়। এরকম একটা কথা বলার মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই বিজেপির মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একদম পরিষ্কার। এবং যেটা সূত্রের খবর, এই মুহূর্তে চিরাগ পাসওয়ানের সঙ্গে কিন্তু গোপন সম্পর্কিত রয়েছেন তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী। তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী এই যে 16 দিন ব্যাপী একটা ভারত জোড়ো ন্যায় যাত্রা স্টাইলে ঠিক বিহারে ভোটার অধিকার যাত্রাটা করলেন, সেখানে কিন্তু চিরাগ পাসওয়ান কোথাও গিয়ে এই মুহূর্তে তাদেরকে সমর্থন করছেন গোপনে হলেও, এবং সেটা কিন্তু ইতিমধ্যেই খবর উঠে গিয়েছে। এবং চিরাগ পাসওয়ান তেজস্বী যাদবকে এবং অবশ্যই রাহুল গান্ধীকে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। সুতরাং বুঝতেই পারছেন যে কোনো সময় কিন্তু একটা ক্রস ভোটিং এর প্রেক্ষিত তৈরি হতে পারে। অন্যদিকে খবর তো উঠেই এসেছে যে সুদর্শন রেড্ডি তিনি বারংবার বিভিন্ন যে দলগুলো রয়েছে প্রত্যেকেরই সাহায্য চাইছেন, প্রত্যেকের সাপোর্ট চাইছেন। সেই সাপোর্টটা যদি চিরাগ পাসওয়ানের দল করে দেয় এই মুহূর্তে একদম সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে, সেটা কিন্তু অবশ্যই চাপের একটা প্রেক্ষিত হবে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাহলে কি করবে, কাকে বাদ দেবে, কাকে রাখবে, এই মুহূর্তে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং বিহার থেকে এই দুটো দল মিলিয়ে যে 17 জন সাংসদ, মোট জেডিইউ এর মোট 12 জন সাংসদ এবং চিরাগ পাসওয়ানের দলের 5 জন সাংসদ, তারা কোন দিকে ভোটটা দিচ্ছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে, সেটা কিন্তু একটা বড় নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে সামগ্রিকভাবে। এনডিএ সরকারের যে প্রার্থী ভোটে দাঁড়াবেন তাকে 394টা কিন্তু ভোট পেতে হবে এই সম্পূর্ণ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে যুক্ত হওয়ার জন্য, এবং উপরাষ্ট্রপতি পদে তিনি যাতে যেতে পারেন তার জন্য 394টা তাকে কিন্তু ভোট পেতে হবে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চিরাগ পাসওয়ানের যে পার্টি, তার যে সাংসদ, তিনি ইতিমধ্যে 100টা সিট যেভাবে দাবি করলেন, 243টা সিটের মধ্যে কিভাবে ভাগ বাটোয়ারা হবে আমরা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা জানি না। অন্যদিকে জিতেন মাঝি তিনিও কিন্তু অবশ্যই 10টা তাকে সিট দেওয়া হয়েছে সেটাতে সন্তুষ্ট নন। সম্পূর্ণটা মিলিয়ে বিহার এই মুহূর্তে কিন্তু বিজেপির হাতছাড়া হবে, সেটাই কিন্তু একটা সম্পূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এটা উঠে এসেছে। এবং বিহার যদি হাতছাড়া হয় তাহলে নীতিশ কুমার কি আর 12 জন সাংসদ দিয়ে কোনোভাবে সাপোর্টটা দেবেন ভারতীয় জনতা পার্টিকে একদম কেন্দ্রীয় সরকার টিকে রাখার জন্য, সেটা কিন্তু আরো একটা বড় প্রেক্ষাপট। সেই নিয়ে সমস্ত কিছু নিয়ে আলোচনা এই মুহূর্তে তুঙ্গে। চিরাগ পাসওয়ান এই মুহূর্তে সম্পূর্ণ তাকে যে কনফিডেন্স নিতে পারছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, যা বলবেন তারা তাই করবে, চিরাগ পাসওয়ান সেটা নাও হতে পারে, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে তেমন খবর উঠে আসছে। সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।